আয়তনের দিক থেকে ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য রাজস্থান। বেশ কয়েকদিন হলো আমি এইখানেই আছি। দারুণ ভালো লাগছে আমার। এই ভ্রমণে আমি প্রাকৃতিক বৈচিত্র্য আর রঙের বাহার ভীষণভাবে লক্ষ্য করলাম। কোথাও রুক্ষ মরুভূমি, কোথাও সবুজে ঢাকা পাহাড়, আবার কোথাও স্বচ্ছ নীল জলে পূর্ণ বিশাল বিশাল হ্রদ। এই জন্যই রাজস্থানের উদয়পুরকে লেক সিটি বলা হয়। আবার যদি রঙের দিক থেকে দেখা হয় তাহলে লাল পাথরের জন্য বিকানেরকে বলা হয় রেড সিটি, সোনালী পাথরের জন্য জয়সালমেরকে বলা হয় গোল্ডেন সিটি, আবার নীল রঙের ঘর বাড়ি থাকার জন্য যোধপুর হলো ব্লু সিটি। আর এই সবের জন্যই এই স্থানটিকে রংরঙ্গিলো রাজস্থান বলা হয়। ঘুরতে ঘুরতে এই ভ্রমণের শেষ বেলায় এখন আমি এসে পৌঁছালাম গোলাপি শহরে, পিঙ্ক সিটি জয়পুরে। 1727 সালে আমেরের রাজা সবাই জয় সিং এই শহর গড়ে তোলেন। তার নামেই শহরের নাম হয় জয়পুর। এদিকে 1876 সালে সবাই রাম সিং দ্বিতীয় রানী ভিক্টোরিয়া আর তার ছেলে অ্যালবার্ট এডওয়ার্ডকে স্বাগত জানানোর জন্য এখানকার ঘরবাড়ি, দোকানপাট, বাজারহাট সব কিছু রং করে দেন গোলাপি। সেই থেকেই এই শহর হয়ে ওঠে গোলাপি শহর। জয়পুর ভ্রমণে আমি হাওয়া মহল, আমের ফোর্ট, জলমহল, অ্যালবার্ট হল মিউজিয়াম, যন্তর মন্তর, সিটি প্যালেস, নাহারগড় ও জয়গড় দুর্গের মতো বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখেছিলাম। আজকের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঐতিহাসিক আমের ফোর্ট। পৃথিবীর সব থেকে সুন্দর শীষ মহল এই আমের দুর্গতেই আপনি দেখতে পাবেন। সাথে দেখাবো দুর্দান্ত ফ্রেস্কো পেন্টিংস, দিওয়ানি আম, দিওয়ানে খাস, সেই সময়ের রান্নাঘর, স্নানঘর, রাজার মহল ও রানীর মহলের মতো বিভিন্ন সুন্দর মহলগুলি। আর থাকলো এই ভ্রমণ সংক্রান্ত হোটেল, যাতায়াত খরচ ও অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। রাত 8টা নাগাদ আমি আজমের থেকে জয়পুর এসে পৌঁছাই। এই জয়পুর থেকে রাজস্থান ভ্রমণ শুরু বা শেষ করতে পারলে বেশ ভালো হবে। কলকাতা থেকে জয়পুর আসার জন্য বেশ কয়েকটি ট্রেন আছে। সময় লাগে 25 থেকে 26 ঘন্টার মতো। জয়পুর খুব আধুনিক শহর, আর শহরের চারপাশে থাকার জন্য অজস্র হোটেল আর খাবারের দোকান আছে, তাই এই নিয়ে কোনো সমস্যা হওয়ার কথাই নয়। আজমের থেকে আমি এখন চলে এসেছি জয়পুর। জয়পুরের হোটেলে পৌঁছে গেছি। আজমের আর পুষ্কর ঘোরার জন্য কিন্তু একটা দিন রাখলেই হবে, তবে যদি খুব ভালো করে ঘুরতে চান তাহলে আপনার 2টো দিন প্রয়োজন হবে। আর যেসব জায়গা আছে, ফোর্ট, মন্দির, আরও যেসব জায়গা আছে সেগুলো ঘোরার জন্য খুব ভালোভাবে ঘুরলে 2 দিন, নাহলে একদিন যথেষ্ট। আমার ওই 4:30-র মধ্যেই ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি যখন স্টেশনে এসেছিলাম তখন ওই 4:30 বাজে। তারপরে ক্লোক রুম থেকে আমার ব্যাগ নিয়ে নিই, আর যে ট্রেনটায় করে আমি এলাম সেই ট্রেনটার নাম্বার হচ্ছে 19613 আজমের অমৃতসর এক্সপ্রেস। সন্ধ্যেবেলায় 6টার সময় ছাড়ে, আর এখানে পৌঁছানোর কথা 7টা 50, কিন্তু জয়পুর স্টেশনের আগে কিছুক্ষণ দাঁড়িয়ে গেল। ওই 8টা 10 মিনিট 20 মতো লেট করেছে, তো 8টা 10-এ এখানে পৌঁছে দিয়েছে। স্টেশনের বাইরে প্রচুর অটো আছে, প্রচুর ই রিক্সা আছে। তা আমি একটা ওই ই রিক্সা নিলাম, 20 টাকা নিল, আমাকে এখানে পৌঁছে দিল। আপনারা কেউ যদি বাসে করে জয়পুর আসেন, জয়পুরে ঢোকেন, তাহলে বলবো যে স্টেশন থেকে 500 মিটার গেলে বাস স্ট্যান্ড, আর আরও 500 মিটার গেলে আমার এই হোটেল। এই জায়গাটার নাম হচ্ছে কান্তিনগর। হোটেলটা কিন্তু খারাপ নয়। এই হোটেলটা আমি বুক করেছিলাম অনলাইনে, তা ওনাদের ভাড়া হচ্ছে 1200 টাকা, মানে এসি ছাড়া, নন এসি। আর আমি 1100 টাকায় ওনাদেরকে বলেছিলাম, তা একটু দরদাম করতে 100 টাকা আরও কমিয়েছে। 1100 টাকায় জয়পুরে হোটেল। হোটেলটা খারাপ নয়, লোকেশন ভালো, এখানে খাবারের দোকানও অনেক আছে আর অনেক হোটেল আছে। জায়গাটার নাম হচ্ছে কান্তিনগর। খুব ভালো, গাড়ি ঠাড়ি সব আপনি এখান থেকে পেয়ে যাবেন। সাইট সিন করার জন্য কোনো অসুবিধা হবে না। আসুন আপনাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বিছানা, এটাতে 3 জন খুব ভালোভাবে শোয়া যাবে, কোনো অসুবিধা হবে না। বেশ বড়, পরিষ্কার আছে। এই দিয়েছে একটা টাওয়াল, আর এইসব দিয়েছে, একটা জলের বোতল দিয়েছে, এখানে কিছু জিনিস রাখতে পারবেন। একটা বেশ বড় টিভি আছে, যেটা কখন দেখবো জানি না। এসি আছে, তবে এই রুমটা কিন্তু আমি এসি ছাড়া নিয়েছি। পাখা আছে, রাত্রিবেলা এখানে ঠান্ডা ওয়েদার, পাখাতেই যথেষ্ট, সারাদিন তো ঘুরবই। আর এখানে একটা বেশ বড় ওয়ার্ড্রপ দিয়েছে, তাতে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এখানে ড্রয়ার আছে, নিচেও রাখার জায়গা আছে, ডাস্টবিন দিয়েছে, ফোন আছে। এদের হোটেলও আছে, আপনি চাইলে খাবার অর্ডার করতে পারেন। আসুন বাথরুমটা দেখিয়ে দিই। বেশ বড় বাথরুম আছে, গিজার আছে। শীতের সময় বেশি আসবেন, তা শীতের সময় গিজার দরকার, গিজার আছে। পরিষ্কার, যথেষ্ট বড়।
ঠিকঠাক। বাথরুমে একটা আয়নাও আছে, কিন্তু এইটা যে কি আমি ধরতে পারছি না। ওরে বাবা। ঠিক আছে, রুমটা পরিষ্কার, সত্যি রুমটা কিন্তু ভালো পরিষ্কার আছে। আর কালকে ওই দেখি মানে ভ্রমণ শুরু করছি, কালকে সকাল সকাল করতে হবে, কারণ এতগুলো জায়গা তো পারবো না। না হলে দুদিন মানে একটু কষ্ট করেই আমাকে ঘুরতে হবে, আর আমার একটু সময় লাগে, ভিডিও তৈরি হবে, সবকিছু হবে, তা একটু সময় লেগে যাবে। অটোয় করে ভ্রমণ করাই এখানে হচ্ছে সব থেকে সস্তায় ভালো, কারণ ওই গাড়ি করলে প্রায় 1,000-3,000 টাকা, 2,500 টাকা ধরে রাখুন খরচা হবে এক একদিন। অটো করলে একটু সুবিধা হবে, সেসব কালকে দেখা যাবে কি হবে না হবে। আপাতত আমি চললাম, টাটা, শুভরাত্রি। এই হোটেলটাতে আমি আছি, লোকেশনটা ভালো, হোটেলটাও খারাপ নয়, হোটেলটাও ভালো। এইখানে এই চারপাশে অনেকগুলো ভালো হোটেলও আছে। এই পাশে একটা স্কুল আছে, আমার ওই রুমটা ওই দিকটায়, ওইখানটায় ছিলাম। তো স্কুলটা সকালবেলা দেখা যায়, এত ভালো লাগে। সেই আগেকার যেরকম স্কুলগুলো হতো, সবাই ওই মাটিতে বসে প্রার্থনা করতো, তাই 3-4টে গান হয়, ওরা এখানে প্রার্থনা করে, হই হুল্লোড়টা বেশ ভালো লাগে দেখতে। সুপ্রভাত। আজকে অক্টোবর মাসের 10 তারিখ, 11 দিন হয়ে গেল আমি রাজস্থানে আছি। আর আমার পিছন দিকে এই যে হোটেলটা আছে, এই হোটেলটাতেই আমি আছি। বেশ জমজমাট জায়গা, হোটেল আভান্তিকা প্যালেস। আমি কালকে ছিলাম, তা কোনো রকম আমার অসুবিধা হয়নি। এখানে খাবারের দোকান থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু অ্যাভেলেবেল আছে। বেশ জমজমাট জায়গা। এখানে একটা স্কুল আছে, সকালবেলায় খুব সুন্দর গান হচ্ছিল স্কুলটাতে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, স্টেশন থেকেও খুব কাছে। আপনারা যদি মনে করেন তাহলে আপনারা এখানে থাকতে পারেন। আচ্ছা, রাজস্থান ভ্রমণে আমি আপনাদেরকে অনেকগুলো ঐতিহাসিক রাজ্য ঘোরালাম, যেমন ধরুন ভাটি আছে, মেওয়ার আছে, মারওয়ার আছে। তো তেমনই একটা ঐতিহাসিক জায়গায় এখন আমি আছি, ঐতিহাসিক রাজ্যে আমি আছি, যার নাম হচ্ছে আমের। এই আমেরকেই আম্বার বলা হয়, ধুন্ধার বলা হয়, জয়পুর স্টেটও বলা হয়। তা একাদশ শতাব্দীতে কাছুয়া বংশের রাজারা এখানে প্রথম স্থাপন করেছিলেন তাদের বসতি। তা সেইভাবেই তাদের রাজ্য চলছিল। উল্লেখযোগ্য যে রাজধানী তাদের ছিল সেগুলো হচ্ছে কোহ, আম্বার, জয়পুর, এইসব জায়গায় তাদের রাজধানী ছিল। এরপর 1727 সালে মহারাজা জয় সিং তিনি এখানে তার বসতি স্থাপন করে, আর তার নামেই এই জায়গাটার নাম হয়ে যায় জয়পুর। উল্লেখযোগ্য যে রাজারা এই বংশের আছেন তাদের মধ্যে মহারাজা মান সিং, মানে প্রথম মান সিং, তার নাম তো নিতেই হবে। তিনি যথেষ্ট উল্লেখযোগ্য ছিলেন, তিনি সম্রাট আকবরের সেনাপতি ছিলেন। আর হলদিঘাটির যে বিখ্যাত যুদ্ধ, সেটাও মহারানা প্রতাপের সাথে তার হয়েছিল। আর তিনি নবরত্নের একজন ছিলেন সম্রাট আকবরের, তো তিনি একদম মানে খুব উল্লেখযোগ্য তিনি। আর 1727 সালে মহারাজা সাওয়াই জয় সিং দ্বিতীয় তিনি এখানে রাজধানী করেছেন, তো তিনিও খুব উল্লেখযোগ্য। এই যে জয়পুর সিটিটা নির্মাণ হয়, তা একজন বাঙালি আর্কিটেক্ট যার নাম হচ্ছে বিদ্যাধর ভট্টাচার্য, তিনি এর নকশাটা নির্মাণ করেছিলেন। এরপর 1876 সালে মহারাজা রাম সিং তিনি যখন কুইন ভিক্টোরিয়া এবং তার ছেলে প্রিন্স অ্যালবার্ট এখানে আসেন, তো এইখানকার চারপাশের যে জায়গাগুলো আছে সেই জায়গায় ঘরবাড়ি, বাজার, দোকান সব গোলাপি রং করে দেয়। সেই জন্যই এই জায়গাটার নাম হয়ে যায় পিঙ্ক সিটি। তাই 3টে পার্ট, একটা হচ্ছে প্রাচীন পার্ট, একটা হচ্ছে নতুন সিটি, আর একটা হচ্ছে পিঙ্ক সিটি। এখন আমরা যাচ্ছি প্রাচীন যে শহর ওল্ড সিটিতে। প্রথমে দেখব আমের ফোর্ট, এখান থেকে দূরত্ব 12 কিলোমিটার। একটা অটো নেব, অটোই এখানে সব থেকে সস্তা। একটা অটো নিয়ে সবার প্রথমে আমের ফোর্ট, আসুন।
যেমনটা প্রতিটা টুরিস্ট স্পটে হয় ঠিক তেমনই এখানে হচ্ছে। বিষয়টা হচ্ছে কি এখানে দুটো গেট আছে, একটা একদম সামনে যখন আপনারা আসবেন ঠিক সেখানেই নেমে যাবেন, আর এখান থেকে একটুখানি গেলেই ফোর্ট এই উপরে। একান্তই যদি আপনাদের হাঁটতে অসুবিধা হয় তাহলে ওইখান থেকে একটা ব্যাটারি গাড়ি নেবেন, 150 টাকা খরচ আসা যাওয়ার, শুধু যাওয়ার 100 টাকা, সেটা সস্তায় হবে। হাতি আছে, হাতিতে করে যদি আপনার মনে হয় যেতে পারেন। পয়সা আমার কাছে অত নেই, উপার্জন করতে সৎপথে কষ্ট, হেঁটে যাব সামান্য একটুখানি, তারপর টিকিট করে নেবো এই একটুখানি, দেখতে দেখতে যাব, ভালো লাগবে। তো গাইড যদি নিতে চান গাইডও নিতে পারেন। আপাতত ইম্পর্টেন্ট জিনিসগুলো মোটামুটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেখানে এত ছোট ছোট বাচ্চারা হেঁটে আসছে সেখানে হাতি করে যাওয়া বা গাড়ি করে যাওয়া আমার কাছে একটু কেমন একটা লাগে। কালকে 1000টা সিঁড়ি উঠে পড়লাম, আর এইটুকু কি সুন্দর দেখুন না সিঁড়িগুলো। ফোর্টের দেওয়াল, ফোর্ট এসেই গেলাম। আপনি দেখবেন যত ফোর্ট আমরা এসেছি সব ফোর্টেই কিন্তু এরকম একটা টার্নিং নেওয়ার পরে একটা করে গেট, আর এই গেটগুলো যাতে ওই হাতি ধাক্কা না দিতে পারতো সেই জন্য এরকম বাঁকে বাঁকে করা হতো। আর এই যে গ্রিপ, এগুলো যাতে ঘোড়া বা হাতি আসতো তাদের কোনো অসুবিধা না হয়। 15 মিনিটও সময় লাগেনি, চলে এসেছি। আচ্ছা, আমি চলে এসেছি আমের ফোর্টের ভিতরে। খুব সুন্দর এই ফোর্টটা, দারুণ সুন্দর লাগছে। এই প্রথম আমি মেঘের দেখা পেলাম এখানে এসে। মাউন্ট আবুতে ছিটে ফোঁটা দেখেছিলাম, আর তারপরে এই এখন একটু মেঘের দেখা পেয়েছি। ভালো লাগছে, পাহাড়ের উপরে তো জায়গাটা খুব সুন্দর। তবে ফোর্টের কালার কিন্তু মানে পুরোপুরি গোলাপি যে সেটা কিন্তু বলা যাবে না, অনেকটা ওই টেরাকোটার যে কালার হয় তার সাথে গোলাপি রং মেশালে যেরকম কালার হয় অনেকটা সেরকমই কালারটা লাগছে। আচ্ছা, প্রয়োজনীয় ইম্পর্টেন্ট যে তথ্য সেগুলো আগে আপনাদের দিয়ে দিই। এখানে দুটো গেট আছে, একটা হচ্ছে এই সুরজ পোল, পোল মানে হচ্ছে বড় দরজা, আর এইখানে একটা আছে, এটা হচ্ছে চাঁদ পোল। তা আমি সুরজ পোল থেকে এলাম। সুরজ পোলটা ছিল জনসাধারণের জন্য, আর এই চাঁদ পোল যেটা সেটা ছিল রাজার জন্য। রাজা এখানে হাতিতে করে প্রবেশ করতেন, আর যখন প্রবেশ করতেন তখন বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হতো। ওই যে দেখুন একটা বড় ড্রাম রাখা আছে, ওই রকম বেশ কিছু বাদ্যযন্ত্র তখন বাজানো হতো, রাজাকে স্বাগত জানানো হতো। এই যে জায়গাটা, এখানে সেনারা কুচকাওয়াজ করতেন। আর ওই যে দরজাটা আছে, ওই দরজাটা, ওইটার নাম হচ্ছে সিংহ দরজা। তা ওখানে রাজা দাঁড়াতেন, সেলামি দিতেন সেনাকে। ওই দরজাটা দিয়েই আমরা যাব, ভিতরে প্রবেশ করব। ওখানে না ওই দরজায় বেশ কিছু পেন্টিংস আছে যেগুলোকে ফ্রেস্কো পেন্টিং বলা হয়, যেগুলো একদম ন্যাচারাল যে কালার হয় বিভিন্ন সবজি ফুল এইসব থেকে রং নিয়ে ওখানে ওই পেন্টিংগুলো করা হয়েছে। এখনো কিন্তু অবশিষ্ট আছে, কতদিন আগের ভাবুন, এখনো কিন্তু আছে। রাজস্থানে আমার অবাক হয়ে যাচ্ছি, মানে ওরা কিভাবে সংরক্ষণ করেছে এই জিনিসগুলোকে, এইটার জন্য তাদেরকে ধন্যবাদ অবশ্যই জানানো উচিত। আচ্ছা, এই যে সামনে একদম আপনি সুরজপোল থেকে এলেন, এই সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। তা টিকিট কাউন্টারে যাবেন, একজনের টিকিটের মূল্য হচ্ছে 102 টাকা। আর একটা যেটা আছে সেটা হচ্ছে একটা কম্পোজিট টিকিট করে নেওয়া যায়। তাতে কি হয়, বারবার বিভিন্ন জায়গাগুলো দেখার জন্য লাইনে আপনাকে দাঁড়াতে হবে না। তা আমি একটা কম্পোজিট টিকিট করেছি, 402 টাকা আমার থেকে টিকিটের মূল্য নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গা ঘুরবো, যেই যেই জায়গাগুলো হবে না সেই সেই জায়গাগুলো আপনাদেরকে বলে দেবো। বেশ কিছু জায়গা আছে তাতে। আর এই জায়গাটা যেহেতু সেনাদের কুচকাওয়াজ হতো, সেই জন্য এখানে এই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, এখানে কিন্তু ঘোড়া বাঁধা থাকতো। আমরা ওই যে সিংহ দরজাটা আছে, সিংহ দরজা দিয়ে আমরা যাব। তার আগে টিকিট কাউন্টারের সামনে এই যে কেল্লার বাউন্ডারি দেখা যাচ্ছে, যেটা 12 কিলোমিটার লম্বা, সেইটা আপনাদের একবার দেখিয়ে দিই। আর ওখানে অনেকগুলো মন্দির আছে, প্রাচীন মন্দির, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আরেকটা জিনিস আপনাদের বলি, এই যে কেল্লা, এই কেল্লার যে নাম হয়েছে আমের ফোর্ট, এখানে অম্বকেশ্বর মন্দির আছে, সেই প্রাচীন অম্বকেশ্বর মন্দিরের নামেই কিন্তু এই কেল্লাটার নাম হয়েছে আমের ফোর্ট। একটা কথা বলি, টিকিট কাউন্টারের পাশে
খাবারের একটা ছোট রেস্টুরেন্ট মতো আছে, আপনারা চাইলে ওখান থেকে খেয়ে নিতে পারেন। চলুন, আজকে আর অত সময় নেই, আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে, আমি একটু লেট করেই এসেছি। আসুন আসুন আসুন। এই হচ্ছে টিকিট কাউন্টারের বাম দিকে যেটা আছে সেটা। এই দেখুন, এখানে একটা গেট আছে। এই হচ্ছে কেল্লার বাউন্ডারি, যেটা 12 কিলোমিটার লম্বা। আর ওইটা যেটা দেখছেন ওটা হচ্ছে জয়গড় ফোর্ট। ওখানে কিন্তু সেনাবাহিনীর প্রশিক্ষণ হতো। এখানে দেখুন বেশ কিছু প্রাচীন মন্দির আছে, বদ্রীনাথ মন্দির, মিরাজির মন্দির, জৈন মন্দির, এইগুলো। এখানে বেশ কিছু এই যে প্রাচীন বাড়ি দেখা যাচ্ছে যেগুলো ভেঙে গেছে, যেগুলো সেই সময়ের যারা মেরামত করেছে তাদেরগুলো ঠিক আছে, আর যারা করেনি তাদেরগুলো সব ভেঙে যাচ্ছে। সুন্দর, এখান থেকে দেখতে সুন্দর। চলুন এইবার আমরা আর একটা মন্দির আপনাদের দেখাবো, যেটা কেল্লার মধ্যেই আছে, তারপরে আমরা ভিতরে প্রবেশ করব। ওই যে মন্দিরটা দেখলেন ওটাই হচ্ছে সেই প্রাচীন মন্দির, শিলাদেবীর মন্দির। ওখানে না একটা সময় বলি হতো, তারপরে যখন বলি প্রথা সব বন্ধ হয়ে গেল তখন আর তারপর থেকে আর হয় না। 1975 সালে বন্ধ হয়ে যায়, তারপর থেকে আর বলি প্রথা বন্ধ করে দিয়েছে, তার এখন হয় না, নাহলে নিয়মিত ওখানে বলি হতো। এই হচ্ছে সিংহ দরজা, আর এই হচ্ছে সেই ফ্রেস্কো পেন্টিংস গুলো। চলুন ভিতরে যাই। এ দেখুন দরজার কত বড় তালা, রে বাপরে! এত বড় যদি তালা হয় তাহলে চাবি কত বড়? হ্যাঁ, চাবিটা না ওই 9 ইঞ্চির একটা চাবি, মানে ভীষণ, এই রে ভীষণ বড়। এই কোথায় এলাম, মাথা খারাপ। এটা কিন্তু দিওয়ানে আম, জনসাধারণের বিচার হতো। রে বাপরে! এ কি, এ তো অনেকটা সেই আগ্রার যে ফোর্ট দেখেছিলাম সেরকম লাগছে। দারুণ দারুণ। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটাই হচ্ছে দিওয়ানে আম। এখানে রাজা জনসাধারণের ন্যায় যে বিচার সেগুলো করতেন। রাজা মান সিং 16শো শতাব্দীতে নির্মাণ করেন। মানে রাজা মান সিং এর যদি আমরা রাজত্বকাল দেখি তাহলে 1589 থেকে 1614 তিনি কিন্তু এখানে রাজা ছিলেন। আচ্ছা, কয়েকটা জিনিস দেখাই আপনাদেরকে। এই দেখুন উপরে ছোট ছোট দেখুন কড়ার মতন লাগানো আছে না, এইগুলোতে না সেই সুন্দর পর্দা ঝোলানো থাকতো। গরমের সময় এখানে গরম হতো, তো গরমের সময় এগুলো দিয়ে দিত যাতে গরম না লাগে, যে ঝাপটাটা রোদের সেটা যেন না আসে। আর দেখবেন সব এই হাতির ডিজাইন করা আছে উপরে, এই যে হাতি হচ্ছে মানে শক্তির প্রতীক, সেই জন্য এখানে সব কিন্তু হাতির মূর্তি করা আছে। রাজা এখানে বসতেন, পাশে মন্ত্রীরা থাকতেন, জনসাধারণ এখানে থাকতেন, যার বিচার হতো তাকে আনা হতো, রাজা ন্যায় বিচার করতেন। সুন্দর, দারুণ সুন্দর। আসুন এই জায়গাটা ঘুরে নিই, দারুণ লাগছে কিন্তু। এবার আমি মনে হচ্ছে আমি সেই সব জায়গায় পৌঁছে গেছি, সেই সময় পৌঁছে গেছি। ভিউটা কিন্তু এখান থেকে খুব মারাত্মক। এখানে মোট 48টা পিলার আছে, আর যখন সেই সময় এখানে কিন্তু খুব সুন্দর কার্পেট বেছানো থাকতো, খুব সুন্দর। আর একটা জিনিস হচ্ছে ওই যে উপরটায়, হ্যাঁ এইখানটাতে না কাপড়ের পর্দা ঝোলানো থাকতো, তা রাজার যাতে গরম না হয় সেই জন্য হাওয়া করা হতো। এই হচ্ছে ব্যাপার। আসুন দেখি আর চারপাশটায় কি আছে। আসুন। এই দেখুন আমার এই পিছন দিকে এটা হচ্ছে দিওয়ানে আম। তারপরে আমি এইখানটা এসেছি, এইখানেও কিন্তু অনেকগুলো পিলার আছে। এখানে মোট 27টা পিলার আছে। তা এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কাছারি, মানে এখানে বিভিন্ন রকম যে হিসাব নিকাশ সেই সংক্রান্ত যে জিনিসগুলো সেগুলো এখানে করানো হতো। এখানে 27টা পিলার আছে, সেই জন্য এই জায়গাটাকে বলা হয় 27 কাছেরি। আর একটা জিনিস এখান থেকে দেখাবো, ওই যে বাগানটা দেখতে পাচ্ছেন ওইটা না, ওখানে ওই কেশর গাছ লাগানো হয়েছিল, রাজা লাগিয়েছিলেন তা যাতে কেশর হয়, কাশ্মীর থেকে এনেছিলেন।
কিন্তু এখানের আবহাওয়ায় সেটা হয়নি। তা ওই মানে ঠান্ডা আবহাওয়া করার জন্য খসখস লাগানো হয়েছিল, অনেক কিছু করা হয়েছিল, তা কিছুতেই আর সম্ভব হয়নি। এখানের আবহাওয়া তো খুব মানে গরম, বৃষ্টিপাতও কম হয়, তা সেই জন্য ওটা আর সম্ভব হয়নি। এখান থেকে অপূর্ব লাগছে কিন্তু জায়গাটা। জানেন তো এখানে একটা অদ্ভুত টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই পাশের ঘরটাই হচ্ছে স্নান করার ঘর, মানে এখানে যারা মানে থাকেন তারা বলেন যে এটা হামাম ঘর। তা রাজার ওই হামাম ঘরে জল গরম করার জন্য একটা অদ্ভুত টেকনিক ব্যবহার করা হতো, সেটা দেখাচ্ছি আসুন। এই যে এটা হচ্ছে হামাম ঘর। এইটা দেখুন, দেখতে পাচ্ছেন? এইটার বিষয়টা হচ্ছে কি, ওই যে দুটো গর্ত দেখলেন না, তা ওই গর্তটাতে কাঠ দিয়ে আগুন জ্বালানো হতো। এখন ওইটা কিন্তু ওই স্নান ঘরের সাথে যুক্ত আছে। ওই যে কাঠ দিয়ে জ্বালানো হতো, ওখানে তামার পাত লাগানো আছে, তা ভিতরে যে মানে বাথটাব মতন করা আছে, সেখানের যে জল, ওই তামার পাতটা গরম হয়ে যাবে এখানে আগুন দিলে, আর ভিতরে জলটা গরম হয়ে যাবে। এতে কি হবে, ধোঁয়াটা এখানে হবে, ধোঁয়াটা কিন্তু ভিতরে হবে না। রাজা মানুষ, তা ওনার কষ্ট হবে, সেই জন্য এই ব্যবস্থা। আসুন এবার হামাম ঘরের ভিতরে আপনাদেরকে নিয়ে যাবো। দেয়ালগুলো দেখুন না, ঠান্ডা। এক ধরনের প্রলেপ দেওয়া হতো এখানে, সেই জন্য এত ঠান্ডা থাকতো। এটা কিন্তু মার্বেল নয়, ওই মেথি গুঁড়ো, হ্যাঁ, তারপরে ওই গুড়, আরো সব অনেক জিনিস দিয়ে একটা ওই স্টাকু টাইপের একটা জিনিস হয়, সেইটাতে একটা প্রলেপ দিয়ে দিত, তা ঠান্ডা। আচ্ছা, এইসব জায়গায় তখন প্রদীপ জ্বালানো হতো, আরো সব বিভিন্ন জিনিস এখানে রাখা থাকতো। এই দেখুন কি সুন্দর। এইটা হচ্ছে স্নানের ঘর, এইখানেই ওই গরম জল। একটা জিনিস কিন্তু মানতে হবে যে এরা সেই সময় এত টেকনোলজি করেছে, সব করেছে, কিন্তু মানে রুমগুলো ছোট ছোট, সব কটা রুম ছোট ছোট। আর এই সরু সরু দরজা, জানেন তো এই দরজাগুলো করা হতো ওই শত্রুদের থেকে বাঁচার জন্য, মানে যাতে একসাথে অনেক শত্রু ঢুকতে না পারে। আর এইসব এই বাঁকে বাঁকে থাকতো, কেউ ঢুকবে এখানে, সেনা থাকবে একজন, খাচাং করে গলাটা নামিয়ে দেবে। আচ্ছা, এই দেওয়ানে আম যেখানটায় আছে, সেই জায়গাটায় কিন্তু অনেকগুলো জিনিস আছে দেখার মতন। এক দেওয়ানে আম, তারপর 27 কাছেরি, তার পাশে হচ্ছে স্নান করার ঘর, আর এইটা হচ্ছে গণেশ পোল, যার মাথায় সিদ্ধিদাতা গণেশের একটা ছবি দেওয়া আছে। আর এখানে যতগুলো পেন্টিংস করা আছে সবগুলো কিন্তু ফ্রেস্কো পেন্টিংস, ওই ন্যাচারাল কালার দিয়ে। আর এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে রান্নাঘর, দ্য রয়্যাল কিচেন, সেই তখনকার রান্নাঘর। এখানে না এই যে ঘরটা আছে, তো এই ঘরগুলোতে সেই রান্নার যে জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে মজুত করে রাখা হতো। আর এই হচ্ছে রান্নাঘর, যেখানে রান্না হতো। ওপরে হচ্ছে খাবার ঘর। তো এই হচ্ছে ব্যাপার। আসুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই আর রান্নাঘরটা একবার দেখিয়ে দিই। এখানে ঘরগুলো কিন্তু সব ছোট ছোট, কেল্লা বিশাল বড়, অবাক লাগে, মানে এইসব জায়গাগুলো ঢুকলে কেমনটা হয়। আসুন রান্নাঘরটা ভেতর থেকে দেখিয়ে দিই একবার আপনাদের। আমি গণেশ পোল থেকে ভিতরে প্রবেশ করলাম। এই জায়গাটা হচ্ছে এই কেল্লার সব থেকে সুন্দর জায়গা, সব থেকে সুন্দর। এই যে জায়গাটা দেখছেন, এই যে এইটা হচ্ছে দিওয়ানে খাস। তাই এই দিওয়ানে খাসটার নাম হচ্ছে সুখ মন্দিরও এখানে বলা হয়। এই যে দিওয়ানে খাস আছে, এখানে রাজা তার আধিকারিক যারা ছিল, যারা মন্ত্রী ছিল, তাদের সঙ্গে মিটিং করতেন। খুব সুন্দর কাঁচ দিয়ে এই জায়গাটা সাজানো, এমনিতে এখনো খুব সুন্দর। তবে পর্যটকেরা ওখানকার যে কাঁচগুলো ছিল সেগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে বাড়ি নিয়ে গেছিল, মানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তো সেই জন্য এটা এখন মানে পর্যটকদের আর কাছ থেকে দেখতে দেওয়া হয় না, তবে সুন্দর। আর আমার পিছন দিকে এই যে জায়গাটা, এই যে এটা হচ্ছে শীষমহল। এটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর শীষমহল। ওটা আপনাদেরকে দেখাবো, তার আগে এইটা আপনাদেরকে দেখিয়ে দিই, দিওয়ানি খাস সুখ মন্দির।
কাজগুলো দেখুন কি সুন্দর। এইগুলো যেগুলো ছিল না, এগুলোতে সব দোলনায় ঝোলানো থাকতো, পাখা থাকতো কাপড়ের। এই দেখুন, এই যে জায়গাটা দেখছেন না, এটা কিন্তু আমরা আগ্রার ফোর্টেও দেখেছিলাম। এখান থেকে জল আসতো, এই যে এখান থেকে যেত জলটা, এখান থেকে হয়ে বাগানে চলে যেত। এই দেখুন, এটা হচ্ছে চন্দন কাঠের দরজা, আর উপরে যে সাদা, ওগুলো সব হাতির দাঁতের কাজ। খারাপ হয়ে গেছে, সংরক্ষণ করার জন্য এখন কাঁচ দিয়ে ঢেকে রেখেছে। এটা তো রাজস্থান, এখানে তো জল নষ্ট করা যাবে না, সেই জন্য কেল্লা ঠান্ডা রাখার জন্য ওই উপরে ট্যাঙ্ক আছে, দেখাবো আপনাদেরকে। ওই যে দেখুন, ওই যে গম্বুজগুলো দেখছেন না, ওইগুলো কিন্তু ট্যাঙ্ক। ওই দেখুন একটা পাইপ আছে একটা, দেখুন ওই যে তামার পাইপ। তো ওই ট্যাঙ্ক থেকে এখান থেকে জল আসতো, এই জায়গাটা ঠান্ডা থাকতো, সেই জন্য এই ব্যবস্থা। জল তো ঠান্ডা করতোই, তারপরে বাদবাকিটা এখানে দিয়ে দেওয়া হতো, বাগানেরও কাজে লেগে যেত। খুব সুন্দর। চলুন এইবার আমরা শীষ মহলটা দেখবো। এইবার আমার গায়ে কাঁটা মারছে, পৃথিবীর সব থেকে সুন্দর শীষ মহল দেখতে যাচ্ছি আমি। ওরে বাপরে, বেলজিয়াম থেকে না এখানে কাঁচ এনে বসানো হয়েছে, কাঁচ বা সীসা, সেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে শীষ মহল। এখানে না আমি ওই যে গণেশপোল থেকে যখন এলাম, তখন যে ওই গোল্ডেন পেন্টিংস গুলো ছিল না, মানে পেন্টিংস এর মধ্যে যে গোল্ডেন কালারটা ছিল, সেই রংগুলো কিন্তু সব সোনার। আর এখানেও দেখবেন ওপরে যে কারুকার্যগুলো আছে গোল্ডেন কালার, দেখবেন সব সোনা, ওগুলো সব সোনা। অপূর্ব লাগছে। বেলজিয়ামের কাঁচ দিয়ে তৈরি শীষমহল। এখানে সব আগে পর্দা টাঙানো থাকতো এই উপরটায়, তো এখন আর নেই, সব দেখুন হুক করা আছে ওই উপরে, ওগুলোতে কিন্তু সব পর্দা দেওয়া থাকতো। মাথা খারাপ হয়ে যাচ্ছে এবার। আসুন আপনাদের একটু ভালোভাবে দেখাই। দেখুন আমি এইখান থেকে এলাম, এই হচ্ছে শীষমহল। আর এই শীষমহলের এই নিচ থেকে না একটা সিঁড়ি আছে, সেটা দিয়ে আপনি উপরে চলে আসবেন। আর এইটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই দেখুন ওখানেও কিন্তু কাঁচ লাগানো আছে। এইটার নাম হচ্ছে যশ মন্দির, এটা অনেকটা পালকির মতন দেখতে। তো ওখানেও কাঁচ লাগানো আছে, বেশ সুন্দর করে সাজানো আছে, কিন্তু টুরিস্টরা সেগুলো এসে তুলে নিয়ে যেত, সেই জন্য কিন্তু ওইটা বন্ধ করে দিয়েছে। আর ওই উপরে দুটো ট্যাঙ্ক, ওই দেখুন একটা পাইপ আছে, ওই পাইপ দিয়ে জল আসতো, তাই পুরো জায়গাটা কিন্তু ঠান্ডা থাকতো। ওই ওখানে পাইপ দেওয়া আছে, দেখুন এটা তামার পাইপ। আর এইটা যেটা আছে, এইটা হচ্ছে সুহাগ মন্দির। এখানেও খুব সুন্দর ফ্রেস্কো পেন্টিং করা আছে। এই যে জায়গাটা, এই জায়গাটাতে না রানীরা যখন রাজা যুদ্ধে যেতেন, তখন এখানে তাদের মঙ্গল কামনার জন্য প্রদীপ জ্বালাতেন, তাদের ওয়েট করতেন। আর যখন রাজা আসতেন, তো এখানে জানলা আছে, জানলা দিয়ে ফুলের বর্ষা করতেন। এই হচ্ছে রুম, এই যে ফুলের বর্ষা এখান থেকেই। আর আমার সামনের দিকে এই যে মহল, এটা হচ্ছে রাজা মানসিং এর মহল। এখানকার রানীরা খুব ভারী গহনা পরতেন, তো আর ওই খুব ভারী শাড়িও পরতেন, যেগুলোতে সব সোনার কাজ করা থাকতো। তা সেই জন্য না এগুলো করা আছে, এই যে তা ওনাদেরকে হুইল চেয়ারে করে
এখানে করে নিয়ে যেতে হতো, এত ভারী তো ওনারা উঠতে পারতেন না, সেই জন্য এইগুলো করা আছে। তা এখানে দাসীরা থাকতেন, তারা সামনে দুজন পিছনে দুজন, পিছনের লোকটার মানে পিছনের যারা ছিলেন তারা ঠেলতেন, আর যারা সামনে আছে তারা সামনে এগোতেন, রানী যেতেন। বাবা ভেবে দেখুন একবার। চলুন রাজার প্যালেসটা দেখি এবার। আচ্ছা, আমি তৃতীয় চক থেকে এখন চলে এসেছি চতুর্থ চকে। এই যে জায়গাটা না, এই জায়গাটার নাম হচ্ছে রাজা মানসিংয়েরই প্যালেস। বাম দিকে হচ্ছে রানীদের মহল, আর ডান দিকে হচ্ছে রাজার যে প্যালেস সেটা। এখন ব্যাপার হচ্ছে কি, যেহেতু রানীরা থাকতেন সেই কারণে এখানে অন্য কোনো পুরুষ মানুষ বা অন্য কোনো কারোরই প্রবেশ করার এখানে কিন্তু অধিকার ছিল না। এই পিছন দিকে দেখুন একই রকমের মহল এখানে তৈরি করা হয়েছে, আর উপরে সব কিন্নরেরা থাকতেন, তারা পাহারা দিতেন। এখানে কোনো পুরুষ মানুষ কিন্তু এখানে প্রবেশ করতে পারতেন না। এটা দেখবো, দেখে আমরা চলে যাবো হচ্ছে রাজার প্যালেস দেখতে। একটা জিনিস এখানে বলবো, রাজার যে পত্নীরা ছিলেন তাদের সংখ্যা হচ্ছে 12টা রানী। তাহলে সেই জন্যই এখানে কিন্তু 12টা প্যালেস তৈরি করা হয়েছিল 12টি রানীর জন্য। তারা সবাই একই রকম দেখতে প্যালেসগুলো, তারা সবাই এখানে থাকতেন। আর এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় বারাদারি, কারণ এর 12টা দরজা আছে। তো এইখানে রাজা বসতেন মাঝখানে, আর যত রানীদের যা সমস্যা হতো সেগুলো তিনি এখানে বসে শুনতেন, তার সমাধান করতেন। এতগুলো রানী, সমস্যা তো হবেই। আসুন দেখি আর কি জায়গা আছে। এখানে সব জায়গায় সবকিছু লেখা আছে, তা কোনো কিছু অসুবিধা নেই আপনাদের, আপনারা সেগুলো দেখে ফোর্ট দেখে বেরিয়ে যাবেন। আর এখানে তো কোনো মিউজিয়াম নেই, সেই কারণে মানে মিউজিয়াম দেখতে একটু সময় লাগে, সেই জন্য খুব বেশি সময় লাগলো না, 2 ঘন্টা যথেষ্ট। আমরা প্রায় শেষ হয়ে গেছে। আর রাজা মানসিংয়ের যে প্যালেস সেটা কিন্তু বন্ধ আছে, সেই কারণে কিন্তু ওইখানে যাওয়া যায় না। তো আমরা এসে গেছি, একবার সুড়ঙ্গটা দেখে নিই। সুড়ঙ্গটা যেটা জয়গড় ফোর্ট অব্দি যেহেতু 1.5 কিলোমিটার লম্বা ছিল, জানি না যাওয়া যাবে কিনা, দেখে নিই একবার, তারপরে চলে যাবো। অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো দেখে নেবো। আসুন দেখি সুড়ঙ্গটা কেমন ছিল। না না, ওইটা বন্ধ আছে, ওখানে প্রবেশ করলাম কিন্তু প্রচুর গন্ধ, আর ওখানে কিন্তু হবে না, তা ওটা বন্ধ আছে। সবাই ওই কিছুটা যাচ্ছে, একবার দেখে নিচ্ছে যে রাস্তাটা কেমন ছিল। এখানে না আপনি একটা গাইড নিতে পারেন, ওই 400 টাকার মতন খরচ পড়ে 1 থেকে 4 জনের জন্য। আর না হলে না সমস্ত জিনিস কিন্তু এখানে লেখা আছে। তা আমার মনে হয় না, আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আপনারা ধীরে ধীরে যদি দেখেন, সমস্ত কিছু যদি পড়েন ভালো করে, তাহলে কিন্তু সমস্যা হবে না। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে জয়পুর ভ্রমণের পরের পর্বে।